স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিসিবিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে একটা ফোন কল, যেই কলের খবর ক্রীড়া উপদেষ্টা হয়ে পৌঁছে গেছে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। কি বার্তা ছিল সেখানে? ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবিতে আসার নিছকই সাধারণ কোনো কারণে নয়, এর পেছনে রয়েছে অনেকগুলো ঘটনার যোগসূত্র। খেলাযোগ সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে। মেহেদী নাইমের রিপোর্ট। অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। পাকিস্তান থেকে বিসিবিতে একটা ফোন কল, দেশের সম্মান বহির্বিশ্বে জানাজানি হবার আগে ক্রীড়া উপদেষ্টার তৎপরতা। ৭ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালে আসছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আসিফ মাহমুদের বিসিবিতে আসা নিছকই সাধারণ কোনো ঘটনা নয়, এর অন্তরালে আছে অনেকগুলো ঘটনা। খেলাযোগ সেটাই সবার সামনে আজ তুলে ধরবে। ক্রীড়া উপদেষ্টা চ্যালেঞ্জ কাপের ফাইনালে এলেন, বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপের ম্যাচেও মাঠে বসে ম্যাচ দেখলেন। বিপিএল এর ৪২টা ম্যাচ শেষ, তবুও কেন একবারের জন্য দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসরে এলেন না? দর্শক, মনে প্রশ্ন জাগে না? অবশেষে যখন এলেন কালিমা লেপনের বিপিএল এর মান অভিমান ভুলে, সেটা বাংলাদেশকে বড় ধরনের সম্মানহানি থেকে রক্ষা করার উদ্দেশ্যেই। রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের পায়চারি, ক্রীড়া উপদেষ্টা বিসিবিতে আসায় আড়ালে এমন অস্থিরতা ছিল বিসিবির অনেক কর্তার। বাংলাদেশে এবার অনেক পাকিস্তানি ক্রিকেটার বিপিএল খেলতে এসেছেন, যাদের বেশিরভাগই চুক্তি মাফিক অর্থ বুঝে পাননি এখনো। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিবির কাছে দ্রুত বিষয়টি সমাধানের তাগিদ দিয়েছেন, জানিয়ে কাজ করছে খোদ বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের অ্যাম্বাসেডর। বিসিবি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হয়ে যে খবর পৌঁছেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তর পর্যন্ত, উদ্বিগ্ন আসিফ মাহমুদ খেলা দেখতে নয়, বরং দেশের সম্মান রক্ষার্থে জরুরি আলোচনায় বসেছিলেন বিসিবি কর্তাদের সঙ্গে। প্রেসিডেন্ট বক্সের পাশের রুমে সেই মিটিংয়ে ডাকা হয় দুই ফ্রাঞ্চাইজি মালিককে। বিপিএল নিয়ে দেশের সম্মান যা যাবার তা গেছে, বাকি অংশের জন্য আর যেন কোনো সুনাম ক্ষুণ্ণ না হয়, সেজন্য চরম বিরক্ত মিস্টার শফিকুর রহমানের উপর। তবে গাছে তুলে মই কেড়ে নেননি ক্রীড়া উপদেষ্টা, কোনো ব্যাংক হেল্প লাগলেও করবেন বলে নিশ্চিত করেছেন। অর্থাৎ ব্যবসায়ী শফিকুর রহমানকে যেন কোনো ব্যাংক সাহায্য করে, সে বিষয়েও সরকার তৎপর থাকবে। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নিব। খেলাযোগকে এই সব ঘটনাই নিশ্চিত করেছে বিসিবির দায়িত্বশীল একজন পরিচালক। শুধু তাই নয়, যিনি প্যারিস অলিম্পিক্সকে আইডিয়া দিয়েছিলেন, বিপিএল কে রাঙাতে আইডিয়া দিয়েছিলেন, বিপিএল এর থিম সং এর লাইন লিখেছিলেন, গোটা একটা টিমকে রেখেছিলেন তারুণের উৎসবে ইতিহাসের সেরা বিপিএল আয়োজন করতে, সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসার কথা থাকলেও নানা কেলেঙ্কারি তার কানে পৌঁছায় ৭ ফেব্রুয়ারি ফাইনালে আসছেন না। নতুন বাংলাদেশে ইতিহাস সেরা বিপিএল করার স্বপ্ন ছিল অন্তর্বর্তী সরকারের। ক্রিকেট ক্রেজি নেশনকে উপহার দিতে চেয়েছিল দুর্দান্ত একটা আসর, কিন্তু সেই পরিকল্পনায় কালিমা লাগানোর দায় ফ্রাঞ্চাইজি মালিক ও বিসিবি এড়াতে পারবে কি? মেহেদী নাইম, একাত্তর। সোমবার মাঠে গড়াবে বিপিএল ক্রিকেটের প্লে অফ পর্ব। মিরপুরে দুপুর ১:৩০টায় এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যা ৬:৩০টায় প্রথম কোয়ালিফায়ার চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। রহমান পেয়ারের রিপোর্ট। শেষ হতে চলেছে অপেক্ষার প্রহর। সোমবার বিপিএল এর প্রথম এলিমিনেটর, মাঠে নামবে খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স। হারলেই বিদায় নিতে হবে যে কোনো এক দলকে, জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে প্লে অফের টিকিট পেয়েছে খুলনা। ৮ জয়ের পর টানা ৪ ম্যাচ হেরেছে সোহানরা, তাই রংপুরের ডেরায় দুশ্চিন্তা, ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে তো ওরা? নাইম শেখ খুলনার তুরুপের তাস, টুর্নামেন্টে ছড়িয়েছেন ত্রাস। ১২ ম্যাচে তার সংগ্রহ আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৪ রান। ডু অর ডাই ম্যাচে নিজেকে করতে পারবেন তো প্রমাণ?
কাপ্তান মেহেদী হাসান মিরাজও আছেন ফর্মে, 12 ম্যাচে 353 রান ওর অ্যাকাউন্টে। নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মেহেদী, সাইফুদ্দিন আর নাহিদ রানা। রংপুর রাইডার্স তারকায় ঠাসা, গুরুত্বপূর্ণ ম্যাচে বাজি মাত করতে পারবে তো ওরা? সন্ধ্যার ম্যাচটাই আগ্রহের কেন্দ্রে। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর চিটাগং কিংস প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে, আর হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে। লিগ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের কাছেই হেরেছিল ফরচুন বরিশাল। এবার আর কোনো ভুল করতে চাইবেন না বরিশালের কাপ্তান তামিম ইকবাল। তামিম, মালান, মাহমুদুল্লাহ ফরচুন বরিশালের ভরসা। ইনিংসের শুরুতে তামিমের বড় রান করাটা জরুরি, মালানের ব্যাটে রানের ফুলঝুরি, আর শেষ দিকে মাহমুদুল্লাহ দেখাতে প্রস্তুত নিজের কেরামতি। বিগ ম্যাচে ইবাদত হোসেন হতে পারেন গেম চেঞ্জার, খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন এই পেসার। যুব বিশ্বকাপ জয়ী 3 তারকার দিকেই তাকিয়ে থাকবে চিটাগং কিংস। পারভেজ ইমন, শামীম পাটোয়ারি আর শরীফুল ইসলাম একসাথে জ্বলে উঠলে ভুগবে ফরচুন বরিশাল। মেগা ম্যাচে তামিম ইকবালের অধিনায়কত্ব দারুণ প্রভাব ফেলতে পারে। ফরচুন বরিশালকে তিনি নিয়ে চলেছেন টানা দ্বিতীয় শিরোপার পথে। রহমান পেয়ার, 71। মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে সোমবার দুপুরটা হতে যাচ্ছে উত্তেজনায় ঠাসা বিপিএল এর এলিমিনেটর ম্যাচ। 2 দল, 2 অধিনায়ক আর 2 ভিন্ন গল্প। একদিকে রংপুর রাইডার্সের নেতৃত্বে নুরুল হাসান সোহান, অন্যদিকে খুলনার অধিনায়কত্বে মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ শুধু একটি দলের টিকে থাকার লড়াই নয়, বরং 2 অধিনায়কের ব্যক্তিগত লড়াইও। অর্ণবাপী রিপোর্ট। কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরাজের দুর্দান্ত নেতৃত্বে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে। শুধু তাই নয়, তার অসাধারণ অলরাউন্ড পারফরমেন্স দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। যদিও সোহানের গল্পটা একটু ভিন্ন। ফ্র্যাঞ্চাইজি লিগেই আলো ছড়িয়েছেন তিনি। গ্লোবাল টি-20 লিগে সোহান নেতৃত্ব দিয়ে রংপুরকে শিরোপা জিতিয়েছেন, সেটাও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সিরিজ জয়ের কাছাকাছি সময়ে। বিপিএলেও সোহান আত্মবিশ্বাসের তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই রংপুরের হয়ে সোহানের পারফরমেন্স ছিল দুর্দান্ত। হার্ড হিটার ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ বের করে এনেছেন, কিন্তু মাঝ পর্বে অফ ফর্মে চলে গেছেন, যা রংপুরের ব্যাটিং লাইন আপকে বড় ধাক্কা দিয়েছে। টানা ম্যাচ হারের পর যখন প্লে অফের স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছিল, তখনই মিরাজের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ব্যাট হাতে কার্যকর ইনিংস, বল হাতে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু, সবকিছুই যেন তার হাত ধরেই এসেছে। রংপুরের বিপক্ষে এই ম্যাচে খুলনার মূল শক্তি হতে পারে মিরাজের অলরাউন্ড পারফরমেন্স ও ট্যাকটিক্যাল নেতৃত্ব। এলিমিনেটর ম্যাচের ফলাফল নির্ভর করবে মূলত 2 অধিনায়কের কৌশলগত সিদ্ধান্ত ও তাদের ব্যক্তিগত পারফরমেন্সের ওপর। মিরাজের নেতৃত্ব ও বোলিং পরিকল্পনা। তিনি কি সোহানের টিমের ব্যাটিং দুর্বলতাকে কাজে লাগিয়ে আক্রমণ করবেন? পাওয়ার প্লেতে নিজেই বল করে দ্রুত উইকেট নেওয়ার চেষ্টা করবেন? সোহানের ফিনিশিং ক্ষমতা। তিনি কি হার্ড হিটিং দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারবেন, নাকি আবারও অফ ফর্মে ভুগবেন? এবারের বিপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর খুলনার 2 অধিনায়ক মিরাজ সোহানের মাঠের পারফরমেন্সের সাথে মানসিক পরীক্ষাটাও হবে অনেক চ্যালেঞ্জিং। অর্ণবাপী, 71। বিসিবির নির্বাচকের পদ ছেড়ে দিলেন আন্নান সরকার। মেয়াদ শেষ হবার 1 বছর আগেই গুরুত্বপূর্ণ পদটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ব্যক্তিগত রাগ, ক্ষোভ নাকি কারো চাপে পড়ে এমন সিদ্ধান্ত? ঠিক কী কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সরে দাঁড়ানো, জানাচ্ছেন মাহমুদুল হাসান সজীব। বেসিক্যালি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা কোটিপতি না, আমাদের অনেক আছে তাও বলবো না। আমরা হলাম গিয়ে মানে যেভাবে
ইনকাম করি সেটার উপর লাইফ মেনটেন করতে হয়। তো একটা স্টেজে আসার পর আমাদের লাইফ স্টাইলে অনেক চেঞ্জ আসে, ফ্যামিলি, ছেলে মেয়ে, বাচ্চাদের অনেক ব্যাপার সেবা থাকে। তবে কি বিসিবির দেয়া বেতনে অসন্তুষ্ট হান্নান সরকার? সংসার চালাতে খাচ্ছেন হিমশিম, তাই চুক্তির মেয়াদ শেষ হবার আগেই ছাড়লেন নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদ। আর্থিক এখানে আমি আসলে মূল বলবো না, কারণ আর্থিক যদি হতো তাহলে আমি হয়তো নেগোসিয়েশনে জায়গা রাখতাম বোর্ডের সঙ্গে, যে আমি সিলেক্টর হিসেবে কন্টিনিউ করতে চাই, বাট আমাকে এই ধরনের একটা স্যালারি দিতে হবে। আমি তো সেই অপশনটা চিন্তা করিনি। আমি চিন্তা করেছি আমার ফিউচার কেরিয়ার, আর্থিক কেরিয়ারের সঙ্গে সঙ্গে কিন্তু ফিউচারটাও চিন্তা করতে হচ্ছে। আমার কাছে মনে হয় লং রানে কোচিংটা থাকলে আমি ফিউচারটা অনেক স্টেবল হবে, আমি ধীরে স্থিরভাবে কাজটা করতে পারবো, নিজেকে ডেভেলপ করার বয়সটা এখনও রয়েছে, মাঠে ডিরেক্ট কাজ করার অনেক অপরচুনিটি রয়েছে। আপনি দেখবেন যে আমাদের দেশি কোচদের আলাদা একটা মূল্যায়ন করা শুরু হয়েছে, সেটা আমাকে ইন্সপায়ার করেছে কোচিংয়ে আসার ক্ষেত্রে। কারণ আলটিমেটলি আমি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পেছনেও যে লক্ষ্যটা ছিল, আমি 4 বছরের বেশি এখানে কন্টিনিউ করবো না। মানে 2 বছর আমাকে এখন কন্ট্রাক্ট দিয়েছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, হয়তো আমি 28শে ফেব্রুয়ারি যদি রিনিউ করে ক্রিকেট বোর্ড, সেটা 4 বছর করবে। 4 বছর পরে আমাকে মুভ অন করতে হবে ডিফারেন্ট জায়গায়, সেটা কোথায় সেটা তখন দেখা যেত। বাট দেশের প্রেক্ষাপট চেঞ্জ এবং সব কিছুর অবস্থান থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এখনই যদি আমি মুভ করি, আমার সামনে বেশ ভালো কিছু সম্ভাবনা তৈরি হতে পারে। বয়সভিত্তিক ক্রিকেটেও নির্বাচকের দায়িত্ব পালন করেছেন লম্বা সময়, পেয়েছেন সাফল্য। তার আমলে যুবারা জিতেছে বিশ্বকাপ, এশিয়া কাপ, সেখান থেকে প্রমোশন পেয়ে বসেছিলেন ন্যাশনাল সিলেক্টরের আসনে। 2 বছরের চুক্তি শেষ 2026-এর মার্চে, কিন্তু হুট করে কি এমন হলো ছাড়তে হলো সেই দায়িত্ব? সিলেক্টর কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। 3-4 বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদিও আর 1 বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে এবং আমার এক্সপিরিয়েন্সও রয়েছে। আমি লেভেল 2ও করেছি 2011-তে। তো সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা 2 দিন পরে হোক। হান্নান সরকারের ভীষণ পরিষ্কার, ভবিষ্যতের কথা চিন্তা করে কোচিংয়ে নিজেকে নিংড়ে দিতে চান। সুযোগ পেলে বিসিবির কোচ হতেও আপত্তি নেই তার, তবে আপাতত ঢাকা প্রিমিয়ার লিগের দিকে নজর রাখছেন। ডিপিএল দিয়ে কোচিংয়ে ফেরার ইচ্ছা তার। মাহমুদুল হাসান সজীব, ৭১। শেফিল্ডে অভিষেকে ম্যাচ সেরা হামজা চৌধুরী। ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ জিতে ইপিএলে ওঠার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ব্লেডরা। সব ডিপার্টমেন্টে বাংলার পোস্টার বা পারফরমেন্স ছিল টপ নচ। লেস্টার সিটিকে হামজা বোঝালেন তার দাম। মেহেদী নাইমের রিপোর্ট। ভিনি, ভিডি, ভিসি, লাতিন প্রবাদটা যেন হামজার জন্যই লেখা হয়েছিল। শেফিল্ডের হয়ে সাইনিং করার 4 দিনের মাথায় কোচ ক্রিস ওয়াইল্ডার তাকে নামিয়ে দিলেন ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচে। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশের পোস্টার বই খেললেন। ম্যাচ জিতল শেফিল্ড ইউনাইটেড, আর অভিষেকেই ম্যাচ সেরা হলেন বাংলাদেশের হামজা চৌধুরী। প্রাইড পার্কে অতিথি হামজারা, ফার্স্ট 11-এই নামেন চৌধুরী সাহেব। 49 মিনিটে জয়সূচক গোলটি করেন চিলির ফরওয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। তবে ম্যাচ সেরা খেলোয়াড় বেছে নিতে শেফিল্ড ইউনাইটেডের এক্স পেজে ভোট চাওয়া হয়েছিল, যেখানে 70.50% ভোট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলার হামজা। জার্সি পরিবর্তন হলেও পারফরমেন্স টপ নচ। অভিষেকে হামজার পা জোড়ার ধার কত সেটা পারফরমেন্সের দিকে তাকালেই বোঝা যাবে। ম্যাচে বল স্পর্শ করেছেন 61 বার, ড্রিবলে 100% সফল, নিখুঁত পাস বাড়িয়েছেন 80%, লম্বা করে বল বাড়ানোর চেষ্টায় সফল হয়েছেন 4 বার, গ্রাউন্ড ডুয়েলে জিতেছেন 5 বার, প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন 3 বার। বিপরীতে ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড় হামজাকে ট্যাকল বা ড্রিবল একদমই করতে পারেননি। ম্যাচ শেষে হামজার প্রশংসায় পঞ্চমুখ কোচ ক্রিস ওয়াইল্ডার। 70 মিনিট পর তুলে নেবার প্ল্যান করলেও হিরিয়েছেন পুরো ম্যাচ। পারফরমেন্সে বাধ্য করেছেন কোচকে, বুঝিয়ে দিয়েছেন আমাকে ছাড়া অন্য কিছু ভেবো না। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে 30 ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট 61, শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের 63। শেফিল্ডের পরের ম্যাচ আগামী শনিবার পোর্টসমাউথের বিপক্ষে। এমন টপ নচ পারফরমেন্স থাকলে শেফিল্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজার কেবল সময়ের অপেক্ষা মাত্র। মেহেদী নাইম, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।